আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো যাই হোক, পূজার ছুটির আগে তোমরা যে জ্যামিতি নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আবারও আমরা ওই জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের এখানে অষ্টম, আজকে যে আলোচনা করা হতো অষ্টম অধ্যায়ের জ্যামিতি আমরা আলোচনা করব উপপাদ্যগুলো, এবং এই অষ্টম অধ্যায়ের শেষের দিকে আমরা সম্পর্ক আছে। তো যেহেতু অষ্টম অধ্যায় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা আমরা মোটামুটি শেখার চেষ্টা করতেছি। তো আজকে যে আমি আলোচনা করবো উপপাদ্য 20 নিয়ে, এই উপপাদ্যটি আমাদের ইতিপূর্বে তোমরা নবম শ্রেণীতে কিংবা দশম শ্রেণীর শুরুতেই শিখেছো, আলোচনা করা হয়েছে। তারপরও এটা আবার আলোচনা করা হচ্ছে এজন্য যে এই উপপাদ্যটি পরীক্ষার প্রশ্ন অনেক আসছে বা অনেক আসবে, এবং এই উপপাদ্যটি বিভিন্নভাবে প্রশ্ন উপস্থাপন করা হয়। তো আমি বইটি তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রশ্নটি উল্লেখ করা আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা ধারণা একটু আবার ঠিক করে নিই। তো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, মনে করো একটি বৃত্ত। কেন্দ্রস্থ কোণ বলতে আমরা বুঝবো এটাই যে বৃত্তের যে কোনো দুটি জ্যা যদি বৃত্তের উপস্থ কোণের মধ্যে সেট করে, তাহলে যে কোণ সৃষ্টি হবে সেটাই আমাদের বৃত্তস্থ কোণ। যেমন মনে করো যে আমাদের এখানে একটি জ্যা এবি আর একটি জ্যা এসি। তাহলে লক্ষ্য করলাম কি এখানে এবি এবং এসি জ্যা বৃত্তের উপস্থ এই বৃত্তে সেট করেছে বা মিলিত হয়েছে, তাহলে আমাদের এই কোণটি হবে বৃত্তস্থ কোণ। আবার অন্যদিকে কেন্দ্রস্থ কোণে যদি আমরা চলে আসি, তাহলে বৃত্তের যে চাপ কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে ধরলাম বিসি চাপ, তাহলে বিসি চাপের প্রান্ত বলতে বি প্রান্ত এবং সি প্রান্ত, এই দুই প্রান্ত বৃত্তের কেন্দ্র ওদের যে মিলিত হলো, তাহলে এই বি ও সি কোণ হবে আমাদের কেন্দ্রস্থ। অর্থাৎ চাপের প্রান্ত বিন্দু দেয় কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ। আবার যে কোনো চাপের প্রান্ত বিন্দু দেয় বৃত্তে যে বিন্দুতে মিলিত হয় কোণ সৃষ্টি করে, তাহলে আমাদের বৃত্তস্থ। অন্যদিকে তো একটু আগে বললাম যে দুটি যে বৃত্তের উপর যদি বৃত্ত সেট করে বা মিলিত হয়, সেখানে আমাদের বৃত্তস্থ কোণ সৃষ্টি হয়। কথা হলো কি, প্রশ্নটি উল্লেখ করা আছে একটি চাপের উপর নির্দিষ্ট একটি চাপ থাকে, সেই চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমাদের এই কেন্দ্রের যে কোণটি সৃষ্টি হবে তা দ্বিগুণ হবে তার এই বৃত্তস্থ কোণ। এমনিতে আমরা লক্ষ্য করে দেখতে পারি কিরকম, এখানে যে কোণটি আমরা লক্ষ্য করতেছি, যেমন বি এ বিন্দুতে বিএসি যে কোণটি, তার সে দেখা যাচ্ছে বিওসি, অর্থাৎ ওতে যে কোণটি সৃষ্টি করেছে তা একটু দেখতে পাই। মূলত এই কোণটা দ্বিগুণ প্রায় এই কোণটি। তাহলে দ্বিগুণ বলতে আমরা মোটামুটি বুঝবো এরকম, অর্থাৎ যদি এই কোণটি 30 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রে কোণটি হবে 60। তাহলে কি পেলাম যে কেন্দ্রের কোণটি হবে দ্বিগুণ, তার চেয়ে বৃত্তস্থ কোণ আছে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে উল্টো হবে। আমরা এও বলতে পারি যে কি বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্থাৎ 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। পরীক্ষার প্রশ্ন এটাও আসে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্থাৎ। আর এখন তোমাদের বইয়ে যা উল্লেখ করা আছে তাহলে কেন্দ্রস্থ কোণটি দ্বিগুণ, কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণ। তো যাক, এখন আমরা বিশেষ নির্বাচনে আসি। এখানে আমরা বিশেষ নির্বাচনে যখন আসছি, তো আমি এখানে চিত্রটি ডান পাশটায় দিয়েছি আর বাম পাশটা বিশেষ নির্বাচন দিয়েছি। আর তুমি যখন খাতায় লিখবা তখন অবশ্যই চিত্রটি বিশেষ নির্বাচনের উপরে দিবে। তো এখানে বিশেষ নির্বাচনে লেখা আছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবং তার একটি উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান। তাহলে বিসি আমাদের এখানে উপচাপ, এর উপর দণ্ডায়মান বিএসি হলো আমাদের বৃত্তস্থ, এবং বিওসি হলো কেন্দ্রস্থ। বিওসি প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে বিওসি কোণ ইজ ইকুয়াল টু বিএসি, অর্থাৎ এই কোণটি বিওসি কোণ, এই কোণটি হবে বিএসি। তো যাই হোক, এখানে বিশেষ নির্বাচনে একটি লেখা আসছে, শব্দ আসছে সেটা হলো উপচাপ। উপচাপ এবং অধিচাপ সম্পর্কে একটু আমরা আবারও ধারণাটা ঠিক করে নিই।
আমাদের উপচাপ এবং অধিচাপ বলতে আমরা যেটা জানি সেটা হলো এরকম, যদি তোমার উপনির্দিষ্ট একটি বৃত্ত হয় যে দ্বারা এটা আমাদের কেন্দ্রবিন্দুতে পরিচিত ও বৃত্তের কেন্দ্র। তো একটি যে দ্বারা একটা বৃত্ত দুটি অংশে, অর্থাৎ দেখা গেল যে যদি আমাদের যে এবি হলো, মনে করলাম যে দ্বারা আমাদের, তো এবি যে দ্বারা পরিধিটি দুটি অংশে বিভক্ত, অর্থাৎ আমাদের পরিধিটি দুটি চাপে বিভক্ত। তো চাপ দুটি আমাদের লিখে বিভক্ত, মনে করলাম আমাদের নিচের চাপ হলো এসিবি আর উপরের চাপ হলো এবি। তো তোমরা লক্ষ্য করো এখানে উপরের যে চাপটি এডিবি এই অঞ্চলের মধ্যে বৃত্তের কেন্দ্র অবস্থিত, আবার অন্যদিকে এসিবি যে চাপটি এই অঞ্চলের মধ্যে, অর্থাৎ জে এবং এই চাপের অন্তর্ভুক্ত যে এলাকা এর মধ্যে কিন্তু কেন্দ্র না। আর অন্যদিকে এডিবি এবং এবি জে যে আমাদের বৃত্তের কেন্দ্রটি এর মধ্যে কিন্তু আমাদের কেন্দ্রটি অবস্থিত। তো মনে রাখবো তোমরা, বৃত্তের জে এবং চাপের অন্তর্ভুক্ত এলাকায় যদি আমাদের বৃত্তের কেন্দ্রের অবস্থান হয় তাহলে ওই চাপটি হলো আমাদের অধিচাপ। তার মানে আমাদের এই চাপটি হলো অধিচাপ। আবার অপর দিকে আমাদের যে চাপ থাকবে অপর পাশটায় তা হবে অধিচাপ, কারণ বৃত্তে আমাদের এরকম যে দ্বারা দুটো চাপ, একটি যে দ্বারা দুটো চাপ পাবো, একটা হলো অধিচাপ একটা অধিচাপ। আর যদি আমাদের কেন্দ্র দিয়ে যে ব্যাস দ্বারা আমরা দুটো চাপ পাবো, একটা দুটোর চাপের সমানুপাতে আমরা সেক্ষেত্রে সেটা আমরা অর্ধবৃত্ত পাবো। কিন্তু যেটা যদি কেন্দ্র দিয়ে না যে আমাদের কেন্দ্রের বাহিনী কোনো বিন্দু দিয়ে যায়, ব্যাস বিন্দু যায় হয়, সেক্ষেত্রে আমরা দুটো চাপ পাবো, একটা অধিচাপ একটা হলো অধিচাপ। তো এইটা হলো আমাদের নিচে। তো আমি এই প্রসঙ্গে একটি তোমাদের অবজেক্টিভ ধারণা দিই, সেটা হলো অনেক সময় তোমরা ভুলও করো, ভুল করো না, কিন্তু যদি এই উপচাপ এবং অধিচাপ সম্পর্কিত ধারণা পরিষ্কার থাকে তাহলে এই অবজেক্টিভটি গ্রহণ করে রাখা সহজ। কিরকম? তাহলে এরকম যে অধিচাপে সৃষ্ট কোণ স্থূল কোণের সমান, অর্থাৎ একটি যে দ্বারা একটা বৃত্ত পরিচিত দুটি অংশে বিভক্ত হলো, একটি অধিচাপ একটা লঘুচাপ। অধিচাপ সম্পর্কে তোমরা বুঝতে পারলাম এবং অধিচাপ সম্পর্কে বুঝতে পারলাম যে চাপের এলাকায় আমাদের কি থাকবে কেন্দ্র তার লঘুচাপ, আর যে চাপের এলাকায় কেন্দ্র থাকবে তার লঘুচাপ। এখন যে প্রান্ত বিন্দুদ্বয় অধিচাপে যে কোণ সৃষ্টি করে সেই কোণটি সূক্ষ্ম কোণ বলা হয়। তোমরা লক্ষ্য করো আমি এবি যে প্রান্ত বিন্দুদ্বয় অধিচাপের দ্বিবিন্দু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করো এই কোণটি আমাদের সূক্ষ্ম কোণ আসবে, দেখি আমরা বুঝতেছি আমাদের ওই বিন্দুটা আসবে। আবার অপরদিকে সি বিন্দুতে যদি আমরা এবি যে প্রান্ত বিন্দুদ্বয় মিলিত করি বা একখানে ছেদ করে তাহলে লক্ষ্য করো কোণটি অবস্থা আমরা দেখে বুঝতেছি এই কোণটা স্থূল কোণ আমরা চেষ্টা করি। তো এরকম প্রশ্ন আমরা প্রায় সময় দেখি যে বৃত্তের উপচাপে সৃষ্ট কোণ সূক্ষ্ম কোণের স্থূল কোণ কিংবা বৃত্তের অধিচাপে সৃষ্ট কোণ সূক্ষ্ম কোণ। যদি তুমি ভুলে যাও তাহলে এরকম ছোট একটি চিত্র এঁকে আমার এই চিত্রটি মনে রেখে তুমি অতি সহজেই মনে রাখতে পারো। বৃত্তের অধিচাপে সৃষ্ট কোণ হলো সূক্ষ্ম কোণ, এই কোণটা হলো আমাদের সূক্ষ্ম কোণ। আবার অপরদিকে বৃত্তের উপচাপে সৃষ্ট কোণটা হলো আমাদের স্থূল কোণ। তো ঠিক এরকম আমাদের আজকে এই বিশেষণ গঠন উল্লেখ করা আছে বিসি একই উপচাপ বিসি এর কথা নেওয়া, অর্থাৎ আমাদের এখানে এই মূল যে চিত্র এই চিত্র লক্ষ্য করে আমাদের বিসি হলো একটা উপচাপ। তো তুমি লক্ষ্য করো কিভাবে উপচাপ, তা আমি এটা মুছে দিয়েছি। তুমি লক্ষ্য করো মনে মনে যদি তুমি বিসিটাকে একটা জ্যা ধরে নাও তাহলে লক্ষ্য করবা মনে করো তুমি বিসিটাকে জ্যা ধরে মনে করো, তাহলে তুমি লক্ষ্য করো এই চাপের এলাকায় কিন্তু এই জে প্রান্ত বিন্দুদ্বয়, অর্থাৎ যদি একটু জ্যা হয়ে যায় তাহলে বি এবং সি এই জে প্রান্ত বিন্দুদ্বয় এবং চাপ এই এলাকায় কিন্তু, অর্থাৎ এই জায়গাটা কিন্তু কোনো কেন্দ্র খুঁজে পাবো না, অর্থাৎ বৃত্তের কেন্দ্র অবস্থা নয়, অর্থাৎ এই চাপটা আমাদের উপচাপ। তাহলে আমাদের উপচাপটা পরিষ্কার হয়ে গেল। একই উপচাপ বলতে এই চাপের উপরেই দণ্ডায়মান কেন্দ্রস্থ এবং এই উপচাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ। এটা নিয়ে বলা হচ্ছে যে এই উপচাপ দণ্ডায়মান আমাদের বৃত্তস্থ যে কোণটা অর্থাৎ বিএসি কোণটা, এই কোণটা কি হবে দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? একই উপচাপ বিসি দণ্ডায়মান কেন্দ্রস্থ করবে, অর্থাৎ আমাদের
কি হবে বি ও সি। যেহেতু আমাদের দ্বিগুণের প্রশ্ন, অতএব আমাদের কেন্দ্রস্থ কোণ বি ও সি এই কোণটি হবে দ্বিগুণ। কার দ্বিগুণ হবে? বি এ সি দ্বিগুণ। আবার অনেক সময় কি আসে এর বিপরীত আসে, কিন্তু বি এ সি কোণটি অর্থাৎ যুক্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি, কিংবা এটা 60 ডিগ্রি হলে এটা 30। এখন এখানে অঙ্কনের প্রয়োজন হচ্ছে একটু যে মনে করি এখানে এসি রেখাংশ কেন্দ্র ধরা। তো তুমি লক্ষ্য করো এখানে আমাদের এসি তো কেন্দ্র দিয়ে যায়নি, এটা কেন্দ্রের বাইরে দিয়ে গেছে। এর জন্য প্রমাণের প্রয়োজনে আমরা একটা কাজ করলাম, এই কেন্দ্র ও দিয়ে আমরা একটা এবি রেখাংশ অঙ্কন করলাম। তাই লেখা আছে এক্ষেত্রে এই বিন্দু দিয়ে কেন্দ্রভাগী রেখাংশ এটি। যদি আমি রেখাংশ বলি তাহলে তীর চিহ্ন লাগবে না, যদি আমি এখানে রশ্মি বলি তাহলে আমাদের কেন্দ্রভাগী রশ্মি এটি না, তাহলে আমাদের তীর চিহ্ন লাগবে। এখন প্রমাণে আসছে, প্রমাণের ধাপ এখানে লেখা আছে ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ বিওডি, অর্থাৎ বহিঃস্থ কোণ বলতে আমরা বিওডি বলতে এই কোণ কথা বলা আছে। বহিঃস্থ বিওডি ইজ ইকুয়াল টু বিএও প্লাস এবি। আমরা জানি যে বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান, অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটি বাহু যদি আমরা বর্ধিত করি, তোমরা লক্ষ্য করো একটু নিচে মানে বর্তমান ত্রিভুজ হলো এবিসি ত্রিভুজ, এবিসি এবিসি ত্রিভুজে আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ ত্রিভুজের একটি বাহু বর্ধিত করা। এই ক্ষেত্রে বহিঃস্থ যে কোণটি হবে, অর্থাৎ বহিঃস্থ কোণ বলতে এখানে আমরা এসিবি কোণের বহিঃস্থ কোণ, কোন কোণের বহিঃস্থ কোণ? এখানে সি কোণের বহিঃস্থ কোণ, অর্থাৎ এসিবি এর বহিঃস্থ কোণ হলো এসি। এই বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ বা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান, অর্থাৎ এসিবি কোণটি হবে আমাদের এই এ কোণ এবং বি কোণের সমান। এই কোণটাকে আমরা বলতে পারি বি এসি কোণ, আর বি কোণটাকে বলতে পারি আমরা এবিসি। অর্থাৎ বহিঃস্থ কোণ এসিবি আমাদের এই এসিবি কোণটা হবে বহিঃস্থ কোণ। আমরা এখানে সামনে লিখব বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ এসিবি ইজ ইকুয়াল টু বি অন্তঃস্থ বিপরীত। অন্তঃস্থ বিপরীত বলতে বিএসসি বুঝা একটা, আরেকটি হলো বি কোণ, অর্থাৎ আমাদের এবিসি। তাহলে বহিঃস্থ এসিডি তার সমান অন্তঃস্থ বিপরীত। অন্তঃস্থ বিপরীত বলতে এখানে এ কোণ আর বি। এ কোণটাকে লেখা যায় বিএসি কোণ, আর বি কোণটাকে আমরা লিখতে পারি এবিসি। তো ঠিক সেরূপ আমাদের বহিঃস্থ বিওডি এই কোণটি হবে অন্তঃস্থ বিপরীত, অর্থাৎ অন্তঃস্থ বিপরীত বলতে আমাদের বোঝাবে এই কোণটি এবং এই কোণ। অর্থাৎ ত্রিভুজ লক্ষ্য করো, ত্রিভুজ ও এ বি এ এও বাহু বর্ধিত করা হয়েছে বি পর্যন্ত, ফলে আমাদের বহিঃস্থ কোণ সৃষ্টি হয়েছে বিওডি। এই কোণটি হলো অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান। এক্ষেত্রে অন্তঃস্থ বিপরীত বলতে আমরা বুঝবো বি এ ও, আরেকটি হলো এ বি। তাই লেখা আছে বহিঃস্থ কোণ বিওডি ইজ ইকুয়াল টু বি এ ও প্লাস এ, এবং সাইডে উল্লেখ করা হয়েছে বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান। ধাপ এক কাজ শেষ, এখন আসে ধাপ 2। ধাপ 2 এ ত্রিভুজ এ ও বি আমরা উল্লেখ করেছি যে ও এর সমান ও এর সমান নদী, অর্থাৎ ও এ সমান নদী। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এর পরপরই লেখা আছে অতএব বি এ এর কোণ সমান এ বি। পাশে সাইডে উল্লেখ করা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমদ্বিবাহু সমান। আমরা একটু ধারণাটা ঠিক করি। সমদ্বিবাহু ত্রিভুজে মনে করে এবিসি এর সমদ্বিবাহু। তো আমরা আগে থেকে জানি সমদ্বিবাহু যে ত্রিভুজ দুটি বাহু সমান, এক্ষেত্রে আমাদের ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান আছে, এবং আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণটা সমান, অর্থাৎ এখানে এবি সমান আছে। এজন্য আমাদের কি হবে বি কোণ সমান সি কোণ হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবি সমান এসি হওয়ায় আমরা বলতে পারি সমান সমান বাহু বিপরীত কোণ দ্বারা সমান। সমান সমান বলতে এবি বাহুর বিপরীত বাহু, এবি বাহুর বিপরীত কোণ আমরা সি কোণ বুঝি, যাকে লেখা যায় এসিবি। আবার অপরদিকে এসি বাহুর বিপরীত কোণ বলতে বি কোণ বোঝায়, যাকে লেখা যাবে এবিসি। আমরা জানি
এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ত্রিভুজের কোণ সমান, অথবা আমরা বলতে পারি যে, তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের ত্রিভুজ এ ও বি এ দুটি বাহু সমান, অর্থাৎ ও এ সমান ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, মানে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়ে থাকে, তাই লেখা হয়েছে অতএব বি এর কোণ সমান হলো এ বি ও। এরপরে আমরা আসি ধাপ 3-এ। ধাপ 1 ও 2 থেকে পাই। ধাপ 1 ও 2 বলতে আমাদের 1 নম্বর ধাপ এবং 2 নম্বর ধাপ। তোমরা লক্ষ্য করো 1 নম্বর ধাপের বাম পাশটায় লেখা আছে বিওডি সমান, ডান পাশটায় লেখা হলো 2BO। কেন লেখা হলো একটু আমরা খেয়াল করি। খেয়ালের বিষয়টা এরকম যে আমাদের 1 নম্বরে উল্লেখ করা আছে বি ও ডি কোণ। বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু বি এ ও কোণ প্লাস এ বি। তো তুমি লক্ষ্য করো এখানে বি ও ডি বলতে আমাদের এই কোণটা, আর এখানে বি ও বলতে এই কোণটা, আর এ বি ও বলতে যেহেতু আমরা ধাপ 2 এ কি পেয়েছি, এই দুটি কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান। অতএব আমরা কি করতে পারি, যদি বি ও ঠিক রাখি তাহলে বি এ ও ঠিক রাখলাম, আবার অন্যদিকে এ বি ও এর পরিবর্তে এ বি ও অর্থাৎ এই কোণের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি কি বি এ কোণ। বি এ কোণ সমান এ বি। অতএব আমরা এখন কি লিখছি, এ বি ও পরিবর্তে বি এ। তাহলে লক্ষ্য করো ডান পাশটায় একই কোণ দুটো আসলো, অর্থাৎ বি এ ও প্লাস বি ও, তাহলে এটা সেটা 2BA। তাই এটা সরাসরি এই যোগটি ভাবে না দেখায় কি করা হয়েছে, সরাসরি লেখা হয়েছে 2BA। এখন আমরা আসি ধাপ 4-এ। ধাপ 4-এ একই ভাবে ত্রিভুজ AC থেকে পাই, ত্রিভুজ AC থেকে এ ও সি থেকে আমরা পাচ্ছি কোণ সি ও ডি কোণ, অর্থাৎ এই কোণটি হবে আমাদের ডাবল। কার ডাবল হবে? এই কোণটি ইমপ্লাই কোণটি ডাবল। ঠিক একইভাবে যেহেতু আমাদের বিয়োগ কোণটি এই কোণটি আসলে এই কোণের দ্বিগুণ, অতএব আমরা লিখতে পারি অনুরূপভাবে একইভাবে সি ও ডি কোণটি, অর্থাৎ এই কোণটি হবে এই সি এ ও এর ডাবল। তাই লেখা হয়েছে অনুরূপভাবে যে সি ও ডি ইজ ইকুয়াল টু সি এ ও। এরপরে লাইন লেখা আছে ধাপ 5-এ, যে ধাপ 3 ও 4 থেকে পাচ্ছি আমরা কি, ধাপ 3 ও 4 বলতে ধাপ 3 এবং 4 যদি আমরা যোগ করে দেই, দেখো ধাপ 3 এর বাম পাশটায় উল্লেখ করা আছে কোণ বিওডি, আর অন্যদিকে ধাপ 4 উল্লেখ করা আছে বাম পাশটায় সিওডি। আমরা যদি যোগ করে দেই, যা সাইড নোট উল্লেখ করা আছে যোগ করে, ধাপ 3 এর বাম পাশটায় বিওডি এবং ধাপ 4 এর বাম পাশটায় সিওডি। আবার অপরদিকে ধাপ 3 এর ডান পাশটায় উল্লেখ করা আছে 2 BA কোণ, এবং ধাপ 4 এর ডান পাশে উল্লেখ করা আছে 2 CO। এই দুটো আমরা একবারে এখানে যোগ করে দেব। এখন যদি বাম পাশটা যোগ করলে আমরা কি করি, অ্যাঙ্গেল BOD প্লাস অ্যাঙ্গেল COD, আমরা যদি চিত্রে লক্ষ্য করি অ্যাঙ্গেল BOD বলতে এইটুকু প্লাস অ্যাঙ্গেল COD বলতে এইটুকু, অর্থাৎ এই জায়গাটুকু, অর্থাৎ এই কোণটুকু যোগ এই কোণটুকু যদি আমরা একত্রিত করি তাহলে পুরো কোণটা চলে আসে, যাকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল BOC। তাই লেখা হয়েছে বাম পাশটায় অ্যাঙ্গেল BOC, আর অপরদিকে ডান পাশটায় অ্যাঙ্গেল BA কোণ বলতে এই কোণটুকু প্লাস অ্যাঙ্গেল CAO বলতে এই কোণ। তো আমরা যদি এই দুটি কোণ একত্রে যোগ করে নিই তাহলে পেয়ে যাব অ্যাঙ্গেল BAC। তাই লেখা আছে অ্যাঙ্গেল 2 অর্থাৎ 2 অ্যাঙ্গেল BAC। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে কি প্রমাণ পেয়ে গেলাম, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ BOC is equal to বৃত্তস্থ 2 অ্যাঙ্গেল BAC প্রমাণ। তো এখানে আমাদের পরীক্ষার প্রশ্নে কখন এটাও আসে, আবার কখনো ঠিক এর বিপরীতটাও আসে, যা আমি শুরুতে বলেছিলাম। তো তোমরা নিবন্ধ পৃষ্ঠা বাসায় চিত্র সুন্দরভাবে প্র্যাকটিস করো, সেই সাথে ওদের 21 এবং 22 বাসায় চর্চা করবে, এবং জ্যামিতি শুধু চর্চা করলে হবে লিখবা, 2 বার বা 3 বার লিখবা। লেখার পরে তোমার এই জ্যামিতিটা আবার তুমি বইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করবে, এবং যে জায়গাগুলো ভুল পাও সেগুলো আবার তোমরা ঠিক করে নিয়ে পুনরায় আবার লিখবা। এভাবে বারবার লিখতে লিখতে দেখবে তোমার সুন্দর করে জ্যামিতি তুমি পারতেছো এবং ভুল আর হচ্ছে।
আর যেমনি শেখার আগে মূল বেসিকগুলো তোমার জানতে হবে। যেমন আমরা আজকে যেটা উপস্থাপন করলাম উপপাদ্য 20, এখানে তুমি লক্ষ্য করো তিন ধরনের আমাদের যে প্রয়োজন আছে। এক, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, যা সাইড মডেলিং করা আছে। ধাপ 1 আমাদের এই বেসিকের প্রয়োজন ছিল। এরপর ধাপ 2 একটা বেসিকের প্রয়োজন ছিল, সেটা হলো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমকোণ কোণ দুটি পরস্পর সমান। এই দুটো বেসিক নিয়ে আমাদের মোটামুটি হয়েছে। আর এখানে উপস্থাপিত শব্দটি তা আমি শুরুতেই উপস্থাপন করেছি এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বোঝানোর চেষ্টা করেছি। অনেক সময় পরীক্ষা করছে কিন্তু সংজ্ঞা হিসেবে আসে ক নম্বরে কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বুঝো উপস্থাপ ও অধিস্থাপ বলতে। এবং আমি দুটি উপস্থাপ ও অধিস্থাপ সংক্রান্ত অবজেক্টিভ প্রশ্ন উপস্থাপন করেছি। তো আশা করছি তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। যেহেতু তোমাদের সামনে যেহেতু শিক্ষকমন্ত্রী বলছেন যে ফেব্রুয়ারি অর্থাৎ এসএসসি পরীক্ষার সময় নাও পেছাতে পারে, অতএব এসএসসি পরীক্ষার আগে তো আশা করা যাচ্ছে তো তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষাটিও হতে পারে। অতএব এখন থেকে অত্যন্ত সিরিয়াস হয়ে যাও। যাই হোক, তোমার ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।